পাকিস্তানের কবজায় চট্টগ্রাম টেস্ট, হারের মুখে বাংলাদেশ। শাহিন হাসানদের সফলতা, একই দিনে দর্শকরা দেখেছে রাহি ইবাদতদের ব্যর্থতা। ইয়াসির রাব্বির কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন সোহান, সেই সোহানের আউটকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে। এসব নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছে আমি আফরিন জাহান চৌধুরী। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ। 202 রানের লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে 109 তুলেছে পাকিস্তান। কেমন গেল সাগরিকার চতুর্থ দিন? চট্টগ্রামে থাকা দুই অলরাউন্ডারের বিশ্লেষণ জেনে নিন। শেষ হয়ে গেল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন। একটা টেস্ট ম্যাচে 15টা সেশন থাকে, আর চট্টগ্রাম টেস্টের 10 সেশন শেষেও আসলে বলা যাচ্ছিল না টেস্টে কোন দল এগিয়ে রয়েছে বা কোন দল ম্যাচটা জিততে পারে। কিন্তু 15 সেশনের 12 সেশন শেষে, অর্থাৎ 4 দিন যখন খেলা শেষ হলো, তখন অনেকটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে এই টেস্টে জেতার জন্য বড় দাবিদার পাকিস্তানি। কারণ শেষ দিনে, অর্থাৎ পঞ্চম দিনে পাকিস্তানের দরকার 90-এর মতো রান, আর বাংলাদেশের কিন্তু দরকার 10টা উইকেট। হ্যাঁ, 10টা উইকেট তুলে নিতে 10টা বলই লাগে, কিন্তু আসলে এটা শুনতেই ভালো লাগে, 10টা উইকেট তুলে নেওয়া খুব কঠিন কাজ। কিন্তু এখনও কি বাংলাদেশের স্লাইটেস্ট কোনো চান্স আছে কি না এই ম্যাচে কামব্যাক করার বা এই ম্যাচে জেতার? এসব নিয়ে আমি কথা বলবো অলরাউন্ডার আমার সহকর্মী মাহরুজ প্রত্যয়ের সাথে। প্রত্যয়, যেমনটা বলছিলাম, আপনি জানেন আমরা সবাই আসলে বলি যে ক্রিকেট ইজ এ ফানি গেম। সেই ফানি এলিমেন্ট কালকে কিছু বাকি আছে কিনা, বা বাংলাদেশের স্লাইটেস্ট কোনো চান্স আপনি দেখেন কিনা চট্টগ্রাম টেস্টে জেতার? অনেক টাফ, কারণ যতই শেষ দিন হোক, যতই বোলিং ফ্রেন্ডলি উইকেট হোক, 90 রান 10 উইকেট যে কোনো টিমের জন্য এটা খুবই ইজি করা। তারপরেও আপনি বলছিলেন যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেই অনিশ্চয়তা ধরেই যদি বলি তাহলে হয়তো 5-10% সম্ভাবনা এখনও বাংলাদেশে বেঁচে আছে, তাছাড়া আসলে কোনো সম্ভাবনা নাই। আর সাগরিকের উইকেটের কথা যদি বলতে হয়, থার্ড এবং ফোর্থ ডে বা ফিফথ ডেতে এটা আরও বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়, আমরা অতীতেও দেখেছি। এবং লাস্টে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ছিল, ওয়েস্ট ইন্ডিজে কাইল ম্যাচ 200 রান করলো, সেটা তো আমরা দেখেছি 395 চেস করে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে। সো এই উইকেটে আসলে আপনি 90 রানের মধ্যে 10 উইকেট ফেলে দেবেন প্রতিপক্ষের। সকালে একটু ময়েশ্চার থাকে আমরা জানি, বাট সেই অনুযায়ী হয়তো 2-4টা উইকেট পড়তে পারে, বাট 90 রান খুবই কম। তারপরে ওই অনিশ্চয়তা ধরেই হয়তো 5-10% সম্ভাবনা নিয়ে বা আশা নিয়ে কালকে আমরা মাঠে আসবো, দেখা যাক। তবে প্রত্যাশা, খুব বেশি প্রত্যাশা করে আসলে লাভ নাই, এটা বাস্তবতা। ওই প্রত্যাশাটা আসলে না করেই মাঠে আসা, যারা মাঠে আসবেন তাদের মাঠে আসা ভালো। তারপর ম্যাচে যেটা হয়, যদি অপ্রত্যাশিত কিছু ঘটে সেটা তো দেখাই যাবে। প্রত্যয় যেমনটা বলছিলেন যে সকালের ময়েশ্চার বাংলাদেশি বোলাররা কাজে লাগাতে পারবে, কিন্তু এখান থেকে আমার মাথায় যে প্রশ্নটা আসলো সেটা হলো যে ময়েশ্চার কাজে লাগানোর মতো বোলার কি আসলেই বাংলাদেশ দলে আছে কিনা? ময়েশ্চার আমরা জানি পেসাররাই কাজে লাগান, বাংলাদেশি পেসারদের সেই সক্ষমতাটা আছে কিনা ময়েশ্চার কাজে লাগিয়ে পাকিস্তানি ব্যাটারদের ঝামেলায় ফেলার? আসলে সকালে যে কুয়াশাটা পড়ে, হালকা পিচের মধ্যে যে কুয়াশাটা পড়ে, ওই কুয়াশাটা পড়ার পরে আসলে খুব বেশি কিছু করা লাগে না বোলারকে। বোলার যদি ঠিক লাইনে বল করে বা ঠিক পেইসে বল করে, বল এমনিতেই কাজ করে, এমনিতেই ব্যাটসম্যানদের খেলা টাফ হয়ে যায়। সেটা ভেবে আমি বলছি যে একটু ময়েশ্চার যদি থাকে ব্যাটসম্যানদের হয়তো প্রথম 10-12 ওভার, যেটা আমরা আগেও দেখছি, খেলা একটু টাফ হবে। আর আপনি পেসারদের কথা যদি বলেন, আমরা আগে অনেক আলোচনা করছি যে বাংলাদেশের দুই প্রিমিয়াম পেসার ইবাদত হোসেন এবং রাহি, দুজনেই কিন্তু আপ টু দ্য মার্ক না। সেক্ষেত্রে আমাদের আসলে কিছু করারও নাই, যে এই দুজন পেসার ছাড়া আমাদের বিকল্প আসলে তেমন কেউ নাই। সো সেক্ষেত্রে এই দুজন পেসারের উপর ভরসা রাখতে হবে। আর যেটা বললাম যে আসলে এই ম্যাচে আর কিছু বাকি নেই, সো 90 রানের মধ্যে আপনি খুব বেশি আশা কিছু করতেও পারেন না। তো ওইটা নিয়ে যদি আমরা আশা করতে পারি যে 5-10% সম্ভাবনা এখন আমাদের আছে, সেক্ষেত্রে আমাদের হয়তো বা রাহি আর ইবাদতের উপর আশা রাখতে হবে। সো যেখানে কিছু নাই সেখানে তো আপনার যা আছে তাই নিয়েই লড়তে হবে। প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম যে তাইজুল একাই 7টা উইকেট নিয়েছিলেন, ইবাদত 2টা, মিরাজ 1টা। আমরা স্পিন নির্ভর দল, মিরাজও ভালো স্পিন করেন, কিন্তু যেহেতু পাকিস্তানি ব্যাটিং লাইন আপে আমি যদি ভুল না করি ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র ফাওয়াদ আলম লেফটি, বাকি সব রাইটি, সেক্ষেত্রে মিরাজ খুব একটা হয়তো বা এফেক্টিভ হবেন না, আর তাইজুল তার সর্বোচ্চটা চেষ্টা করছেন। এক্ষেত্রে বাংলাদেশ কি সাকিব আল হাসানকে মিস করছে কিনা, বা তাইজুল কি লোন ওয়ারিয়র কিনা চট্টগ্রাম টেস্টে? তাইজুলের সাথে আরেকজন যদি কোনো বোলার এফেক্টিভ হতো, তাহলে কি বাংলাদেশের আরও কিছুটা চান্স বেশি থাকতো কিনা এই টেস্ট জেতার? সাকিব আল হাসানকে সব ক্ষেত্রেই মিস করছে, ব্যাটিং বলিং এবং মাঠে তার উপস্থিতি সব কিছুতেই মিস করছে। তো সাকিবের ব্যাপারটা যদি আমি ধরি, সাকিব থাকলে অবশ্যই বাংলাদেশ এখনও হয়তো এই সেশনে হয়তো 2-1 উইকেট তুলে নিতে পারতো, বাংলাদেশের জন্য খেলাটা ইজি হতো। বাট সাকিব না, সেহেতু বলে আসলে লাভ নাই, যারা আছে তাদের নিয়েই লড়তে হবে। এবং তাইজুল ইসলাম আছে, তাইজুল ইসলাম খুব দুর্দান্ত খেলছে, প্রথম ইনিংসে 7 উইকেট নিয়েছে, এবং 7 উইকেট নেওয়ার পর আসলে তার আসলে এই ম্যাচে খুব বেশি কিছু করতে পারবে তেমনটাও না। সো যেটা আছে ওটা নিয়ে লড়তে হবে। আরেকজন স্পিনার থাকলে ভালো হতো, আমরা মেহেদিকে দেখছি আজকেও খুব বেশি এফেক্টিভ হতে পারে নাই। সো নেক্সট ডেতে আশা করবো যে তাইজুল কিছু করবে, মেহেদি হয়তো কিছুটা ইফেক্টিভ হবে, বাট সম্ভাবনা খুবই কম। যেটা বলছিলাম, মানে জয়ের সম্ভাবনাও কম।
সো যেটা আছে ওইটা নিয়ে করতে হবে, এখন কিছু করার নাই আসলে। যেমনটা প্রত্যয় বলছিলেন যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম, কিন্তু সম্ভাবনা তো এখনও রয়েছে, মানুষ তো আসলে বিশ্বাসেই বাঁচে। তো আমরা বিশ্বাস করছি কাল কোনো একটা মিরাকেল হবে, আমার আশা বাংলাদেশের সমর্থকেরাও সবাই বিশ্বাস করছেন কাল কোনো একটা মিরাকেল হবে, সেই মিরাকেলের আশায় আসলে পুরো বাংলাদেশ রয়েছে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। পাকিস্তানি পেসাররা সাইফ শান্তদের ঘাম ছুটিয়েছে, ইবাদতরা সেখানে একের পর এক রান দিয়েছে। টাইগারদের পথের কাটা যেখানে হাসান শাহীন, ইবাদত রাহিরা যেন রান মেশিন। উইকেটের সুবিধা না পেলে তারা কেন নির্বিষ? আফনান পিয়ালের রিপোর্ট। এই ছবিগুলো পাকিস্তানিদের জন্য সুখের হলেও বাংলাদেশিদের জন্য বড্ড হতাশার। সাগরিকায় সফররত পেসারদের তোপে উড়ে গেছে টাইগার ব্যাটসম্যানরা। পাকিস্তান যে পেস বোলিংয়ে সফল, সেখানে পাশমার্ক তুলতে না পেরে চট্টগ্রাম টেস্টের 3 দিন শেষে হারের শঙ্কায় মমিনুলের দল। নতুন বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে যেসব গুণ থাকতে হয় তার ছিটে ফোটাও যেন নাই ইবাদত রাহিদের মধ্যে, যার প্রমাণ 2 ইনিংসেই পাকিস্তান ওপেনিং থেকে পেয়েছে সেঞ্চুরি পার্টনারশিপ। টাইট লাইন লেন্থ বজায় রাখতে পারছেন না, সুইংয়ের গতিতেও অধারাবাহিক। 2 পেসারের কেউই উইকেট তোলার সুযোগই তৈরি করতে পারছেন না। সেই সুযোগ সুদে আসলে গ্রহণ করে দাঁড়িয়ে যায় পাকিস্তানি টপ অর্ডার। অনেক বিশ্লেষকদের মতে টেস্টের আসল সৌন্দর্য পেস বোলিং, অর্থাৎ আদর্শ পেস বোলিং ডিসপ্লে। নতুন বলে টাইট লাইন লেন্থের পাশাপাশি ধারাবাহিক গতি, বাউন্সের সঙ্গে উইকেটের দুদিকেই সমানতালে সুইং করানোর দক্ষতা, এটাই আদর্শ পেসারদের চরিত্র। উইকেটের সুবিধা মিলুক কিংবা নাই বা মিলুক, একজন আদর্শ পেসার নতুন বল হাতে হয়ে যান প্রতিপক্ষের জন্য হুমকি। পদে পদে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করেন, অস্বস্তিতে ফেলেন, আর এই সব কিছুই সাদা পোশাকের ক্রিকেটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। শুধুই ক্রিকেটের সৌন্দর্যের জন্য না, যে কোনো কন্ডিশনে একটা টেস্ট জিততেও লাগে পেসারদের সাহায্য। বাংলাদেশের ভরসা যেখানে স্পিন বোলিং, সেখানে চট্টগ্রামে বাংলাদেশকে কাঁপিয়েছে শাহীন হাসানের পেস বোলিং জুটি। 2 ইনিংসে দুজনে মিলে টাইগার ব্যাটসম্যানদের ফিরিয়েছেন 14 বার, আর সেখানে ইবাদত রাহিরা যেন বলই ফেলতে পারছেন না। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শাহীন নিয়েছেন 5 উইকেট, হাসান 2টো। প্রথম ইনিংসে একেবারে উল্টো, হাসানের 5 উইকেটের সঙ্গে শাহীনের জোড়া। 2 ইনিংসে মিল আছে আর এক জায়গায়। টাইগার টপ অর্ডার আর লেট অর্ডার কোনো ব্যাটসম্যানদের একেবারে দাঁড়াতেই দেননি তারা, আর সেখানে পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশি পেসাররা যেন রান মেশিন। তাদের শিকার মোটে 2টো উইকেট। উইকেট শূন্য রাহি, ইবাদতের পকেটেই গেছে সেই 2টো উইকেট। উইকেটের সুবিধা না মিললেও পাকিস্তানি পেসাররা যেখানে সুবিধা আদায় করে নিয়েছেন, ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করেছেন, নিজেদের স্কিল দেখিয়ে ব্যাটসম্যানের স্কিলের পরীক্ষা নিয়েছেন, ব্যাটসম্যানকে উইকেট দিতে বাধ্য করেছেন, সেখানে ইবাদত রাহিরা উল্টো যেন পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্যই আশীর্বাদ। আফনান পিয়াল, অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নাই। বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ। তাহলে কবে নিচ্ছেন আকাশ? পাকিস্তানের বিপক্ষে যেখানে জয়ের স্বপ্ন, সেখানে এখন হারের সম্ভাবনা। হতাশ দর্শকরা, বলছেন রাব্বির বদলে সোহানি ঠিক। ব্যাটসম্যানদের সঙ্গে বোলিং ডিপার্টমেন্ট নিয়েও রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন দর্শকরা। তাদের আক্ষেপ আর মন খারাপের কথা শুনেছেন মাহরুষ প্রত্যয়। রোববারও যে আশা নিয়ে দর্শকেরা বাড়ি ফিরেছিল, সেই আশাটুকুতেও সোমবার মরচে ধরেছে। পাকিস্তানের জয় এখন শুধুই আনুষ্ঠানিকতা, দর্শকদের মুখেও তাই বিষণ্ণতার ছাপ। চট্টগ্রাম টেস্ট থেকে বাংলাদেশ প্রায় ছিটকেই গেছে, দর্শকদের মনেও তাই অভিযোগের শেষ নাই। তাইজুল ইসলামের পারফরম্যান্স সমর্থকদের স্বস্তি দিলেও হতাশ করেছে টাইগার পেস ইউনিট। পেসাররা যে বাউন্সের কোনো ইয়েই দেখলাম না, আর উইকেট নেওয়ার যে প্রবণতা এটাই দেখলাম না। বাংলাদেশের ম্যানেজমেন্ট থেকে সব কিছুই এখন উলটপালট দেখা যাচ্ছে। একটা পেসারের যে গুণগত মান ওটাই নেই বাংলাদেশের। পেসার বলেন, স্পিন বলেন, তাইজুল গতকালকে যে এফোর্টটা দিচ্ছে, বেস্ট এফোর্ট দিচ্ছে। প্রেসার ক্রিকেটের মতো একটা বোলারও একটা বলও হয় না তেমন। তাইজুল চেষ্টা করছে, যদিও সে প্রথম ইনিংসে অনেক ভালো করছে, সেই জন্য সে একটারে বল করে গেছে, কিন্তু চেষ্টা করছে সে। কিন্তু বাকি যারা তারা তেমন একদম ভালো বল করে নাই।
এবং আসলে থার্ড অথবা ফোর্থ একটা বোলারের অভাব বোধ করছে আর কি বাংলাদেশ। সাকিবের যেই অভাবটা আমি খুব ভালোভাবে বাংলাদেশ ভোগ করছে। রিদমে থাকা ইয়াসির আলী রাব্বি মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন। তার কনকাশন বদলি হিসেবে নামানো হয়েছিল নুরুল হাসান সোহানকে। সোহান ব্যর্থ হলেও দর্শকরা বলছেন ঠিক ছিল ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সোহানের বিকল্প কেউ ছিল না এখানে, ব্যাটসম্যান সোহানই ছিল একমাত্র ব্যাটসম্যান যে মানে খেলতে পারত, সেজন্য সোহানকেই নামানো হয়েছে। সেটা মনে হয় ঠিক সিদ্ধান্ত ছিল। নামাইছে ঠিক আছে, কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হতো, কিন্তু নামছে ওইটা কোনো না, নামছে ঠিক আছে, ব্যাটিং ভালো, আমরা তো অনেক কিছু আশা করছিলাম। সব ঠিক থাকলে চট্টগ্রাম টেস্ট শেষ করে দুই দলের গন্তব্যই হবে ঢাকা। দর্শকদের বিশ্বাস মিরপুরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ইনশাল্লাহ এখন থেকে ফেল থেকে তো মানুষ শিখে, ফেল থেকে যদি আশা করি শিখার কিছু থাকে, যদি শিখে ইনশাল্লাহ মিরপুরে ভালো করবে বাংলাদেশ। মিরপুর টেস্টে বাংলাদেশ অনেক ভালো খেলবে। বাংলাদেশের স্পিন ইউনিট অনেক শক্তিশালী, আমরা জানি। আমাদের যারা পেস বলার আবু জাহেদ রাহি এবং ইবাদত হোসেন চৌধুরী, ওদের বল ভালো হচ্ছে না। আমাদের স্পিনের উপরে অনেক নির্ভর করতে হবে। ইনশাল্লাহ আমরা মিরপুর টেস্টে আমরা অনেক শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। সন্ধ্যার গোধূলি আলোতে মন খারাপই দর্শকদের সঙ্গী। তবে শেষ দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোন নাটকীয়তা অপেক্ষা করছে কে জানে। ভারত প্রত্যয়, অলরাউন্ডার। আপনি কি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান, নাকি ফোন টপ আপের কথা ভাবছেন? লোন অথবা ক্রেডিট কার্ড লাগবে? যে কোনো সময় আমাকে জাস্ট একটা মেসেজ পাঠান আপনার ভাষায়, হাই দিয়ে পেতে পারেন লেটেস্ট সব ব্যাংকিং সার্ভিস। কারণ আপনি সাধারণের চেয়েও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। প্রাইম অ্যাসিস্ট, আপনার পার্সোনাল ব্যাংকার। দর্শকের মতে রাব্বির জায়গায় সোহানই ঠিক হলেও বিশ্লেষকরা বলছেন সোহানের আউটে বাংলাদেশকে ভুগিয়েছে। পরিস্থিতির সাথে একেবারেই বেমানান শট খেলে আউট নুরুল হাসান সোহান। বাংলাদেশকে ফেলে গেলেন মহাবিপদে। সোহানের ওই শটটি কি হয়ে থাকলো ম্যাচের টার্নিং পয়েন্ট? ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেওয়ার সাথে সাথে পাকিস্তানের হাতেও কি ম্যাচও খানিকটা তুলে দিয়েছেন সোহান? বিশ্লেষণ করেছেন তাওসিফ তান। ঝড়টা যেন শান্ত হয়ে এসেছিল একটু। লাঞ্চের পর উইকেটও হয়ে এসেছিল সহজ। লিটন দাস ও নুরুল হাসান সোহান গড়ে ফেলেছিলেন 38 রানের জুটি। নান্দনিক ব্যাটিংয়ে 50 ছুঁয়েছিলেন লিটন। সোহানও খুব বেশি স্ট্রাগল করছিলেন না, লিটনকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু সোহান বোধহয় হঠাৎ এটা ভুলেই গিয়েছিলেন যে তার আর লিটনের পর বাংলাদেশের আর কোনো ব্যাটার নেই। তাদের কাঁধেই গুরুদায়িত্ব বাংলাদেশের লিডকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার, বোলারদের হাতে রক্ষা করার মতো পুঁজি তুলে দেওয়ার। নয়তো হুট করে সাজিদ খানের বলটি অত আলগা শটে লং অন দিয়ে তুলে দিতে যাবেন কেন? ম্যাচের ওরকম একটি সময়ে পরিস্থিতির সাথে একেবারেই বেমানান একটি শট খেলে ওভাবে উইকেট ছুঁড়ে আসার ব্যাখ্যা কি? নুরুল যখন আউট হলেন বাংলাদেশের স্কোর তখন 7 উইকেটে 153। সেখান থেকে 157তে অল আউট হয় বাংলাদেশ। হ্যাঁ, লিটন দাসও এরপর আউট হয়েছেন। শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু নুরুল ওই সময় ওই শট খেলে আউট না হলে দুজনে মিলে কি অন্তত বিকালের সেশনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারতেন না? বাংলাদেশের লিড কি 201 ছাড়িয়ে যেতে পারতো না আরও অনেক দূর? বাংলাদেশ এখনো ম্যাচ হেরে যায়নি অবশ্যই, তবে প্রায় 5 সেশন বাকি রেখে পাকিস্তানকে মাত্র 202 রানের টার্গেট দেওয়ার চেয়ে শেষ দিনে 250, 300 বা 350 রানের লক্ষ্য তাড়া করতে দিলে ম্যাচ বাঁচানো কিংবা ম্যাচ জয়ের সম্ভাবনা কি টাইগারদের পক্ষে আরেকটু বেশিই থাকতো না? সুতরাং সোহানের ওই অপ্রয়োজনীয় শটটি বাংলাদেশকে অনেকটি ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। পাকিস্তানের জন্য হয়ে এসেছে টার্নিং পয়েন্ট, এমনটা বলা মনে হয় ভুল হবে না। অবশ্য বাংলাদেশ ক্রিকেটে এটি নতুন বা আশ্চর্যজনক কিছুই নয়। এমন আরও অনেক খেলোয়াড়ের এমন অনেক শটে বহু ম্যাচেই বেদনার কাব্য লিখেছে বাংলাদেশ। তবে কথা থাকে আরও। 2018 সালের পর প্রথমবার টেস্টে সুযোগ পেয়েছিলেন সোহান, সেটিও দারুণ ইনিংস খেলতে থাকা ইয়াসির রাব্বি আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়ায়। পরিস্থিতির দাবি মেটানো ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া, টিম ম্যানেজমেন্টের কাছে একটি বার্তা পৌঁছানো, টেস্ট দলে নিজের জায়গা আর একটু পাকাপোক্ত করার পাশাপাশি সোহানের কি আরও উচিত ছিল না ইয়াসির যে দারুণ সম্ভাবনাময় ইনিংসটি অসম্পূর্ণ রেখে ফিরে গিয়েছিলেন নিজের ব্যাটিং দিয়ে সেটি পূর্ণ করা? ওই একটি শটে দলকে বিপদে ফেলার পাশাপাশি নিজের সুযোগটি তো কাজে লাগাতে ব্যর্থ হলেনই, সোহান সম্ভবত রাব্বির ইনিংসটিরও মর্যাদা রাখতে ব্যর্থ হলেন। তাওসিফ তান, অলরাউন্ডার। ইয়াসির রাব্বি মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন, তার জায়গায় সোহান ব্যাটিংয়ে আসেন। ক্রিকেটের ভাষায় যেটা কনকাশন বদলি।
কি এই কনকাশন বদলি তার আদ্যপান্তে জানাচ্ছেন আফনান পিয়াল। দলীয় রান 50 পেরোনোর আগেই 5 উইকেট হারানো টাইগারদের পথ দেখানোর কাজটা করেছেন ইয়াসির রাব্বি। শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে ঠিকঠাক ডাক করতে না পারায় মাথায় চোট পেয়ে সেই রাব্বিকেই মাঠ ছাড়তে হয়। তার জায়গায় কনকাশন বদলি হিসেবে ক্রিজে আসেন নুরুল হাসান সোহান। কি এই কনকাশন বদলি? 2019 অ্যাশেজ থেকে আইসিসির প্লেইং কন্ডিশনে কনকাশন রিপ্লেসমেন্ট নামের নতুন এই নিয়ম তৈরি হয়েছে। আগে যেখানে কোনো ক্রিকেটার ইনজুর্ড বা আনফিট হলে তার বদলে একজন বদলি খেলোয়াড় শুধুই ফিল্ডিং করতে পারতেন, এখন সেখানে কোনো ক্রিকেটার মাথায় কিংবা ঘাড়ে আঘাত পেলে তার বদলি হিসেবে যিনি নামবেন তিনি ব্যাটিং বোলিং সবকিছুই করতে পারবেন। এটাই কনকাশন বদলির নিয়ম। বদলি ক্রিকেটারকে হতে হবে লাইক ফর লাইক, অর্থাৎ ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, পেসারের বদলে পেসার, স্পিনারের বদলে স্পিনার, উইকেট রক্ষকের বদলে উইকেট রক্ষক কিংবা অলরাউন্ডারের বদলে অলরাউন্ডার। তাই একে লাইক ফর লাইক রিপ্লেসমেন্টও বলা হয়। কনকাশনের ক্ষেত্রে ম্যাচ রেফারির অনুমোদন নিয়ে ক্রিকেটারের নাম জমা দিবে সেই দলের মেডিকেল টিম। কনকাশনের প্রথম উদাহরণ অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, আর কনকাশন বদলি হিসেবে প্রথম মাঠে নেমেছিলেন মার্নাস লাবুশেন। এই ঘটনা ঘটে 2019-এর অ্যাশেজে। লাবুশেন স্মিথের মতোই ডানহাতি ব্যাটসম্যানের পাশাপাশি করতে পারেন লেগ স্পিন বোলিংও। প্রথম বাংলাদেশি হিসেবে কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ। ইডেনে গোলাপি বলের বিখ্যাত সেই টেস্ট আক্ষরিক অর্থেই বাংলাদেশের জন্য ছিল এক পরীক্ষা। লিটন দাস মাথায় আঘাত পেলে ক্রিজে আসেন মিরাজ। লিটন শুধু ব্যাটিং করায় মিরাজ শুধুই ব্যাটিং করতে পেরেছিলেন। একই ম্যাচে আরেকবার কনকাশন বদলির ঘটনাও ঘটেছে। নাইম হাসানের বদলে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। এটাই এখন পর্যন্ত একই ম্যাচে দুবার কনকাশন বদলির রেকর্ড। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকেই কনকাশনের আওতায় পড়েছেন ইয়াসির রাব্বি। তবে তিনি ইতিহাসের একমাত্র নন। অভিষেকেই কনকাশন রিপ্লেসমেন্টের শিকার হওয়া প্রথম খেলোয়াড় জিম্বাবুয়ের কেভিন কাসুজা। এই কাসুজাই আবার ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি দুইবার পড়েছেন কনকাশনের কবলে, দুটোই শ্রীলঙ্কার বিপক্ষে। তবে কনকাশন রিপ্লেসমেন্টের শুরু হয়েছে আরও আগে। 2014 সালে ফিলিপ হিউজের মৃত্যুর পর থেকেই বদলি খেলোয়াড় নামানো নিয়ে আলোচনা শুরু হয়। 2016-17 মৌসুমে প্রথম কনকাশন বদলি শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আইসিসির অনুমতি পেতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হয়েছে 2017 সালের মে মাস পর্যন্ত। এছাড়া ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে 2018 সালে ছিল কনকাশন রিপ্লেসমেন্টের ব্যবহার। সে বছরই 4টি দেশের ঘরোয়া ক্রিকেটে ব্যবহার হয়েছিল কনকাশন রিপ্লেসমেন্ট। এতগুলো ঘরোয়া লিগের সফল প্রয়োগই আন্তর্জাতিক ক্রিকেটে বাস্তবায়ন করতে সাহায্য করেছে কনকাশন রিপ্লেসমেন্টকে। আফরান পিয়াল, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5/15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।